জঙ্গল রাজ চলছে। সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম। সে পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারই আসবে। এটা নরেন্দ্র মোদীজির আদর্শে, তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। অরাজকতার বাংলাদেশে সেখানকার ট্রাক চালকরা এমনই বলছেন যে তাদেরকে ট্রাক দাঁড় করে লুটপাট চলছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ওখানে সরকার আছেন, কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আর একটা 71 দরকার। ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আর একটা 71 দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। आज सुशासन दिवस पूरा देश में मना रहा है, सरकारी ओर से और सामाजिक संगठन, पॉलिटिकल ओर से। मैं नंदीग्राम का एमएलए के नाते मेरा यहाँ 286 जो हमारी बूथ है, गांव है, वहाँ एक साथ 10 बजे से चल रहा है। इसमें आज हिंदू का तुलसी पूजन दिवस है, तुलसी चारा डिस्ट्रीब्यूशन हो रहा है, तुलसी माता को वंदन कर रहा है, और बाकी 25,000 हमारा जो ब्लैंकेट भी डिस्ट्रीब्यूशन हो रहा है। हाथ दादा, बांग्लादेश में लगातार हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है। विपक्ष एक बात नहीं, वो एक्सट्रीमिस्ट जामाती का हाथ में से कोई सरकार नहीं है। इसलिए देश के अंदर से भी करना चाहिए, विश्व समाज को भी आगे आना चाहिए। और हम लोग बंगाली हिंदू के नाते, वो हमारी दीकू बंगाली भाई है, उनका परिवार का साथ एक हिंदू को होने के नाते पूरा देश उसका साथ खड़ा हुआ है। यहाँ बाबरी मस्जिद बनाने के लिए बांग्लादेश का मुसलमान ने रुपया भेज रहा है। हम लोग भी उनका जो अकाउंट नंबर है, मोबाइल अकाउंट जो परमिसेबल है, उसमें हम लोग भी हिंदू लोग उनका फैमिली को रुपया भेज रहा है। दादा, विपक्ष दलों ने एक बात नहीं बोल रहा है, बांग्लादेश नहीं बोलेगा, तुष्टिकरण का राजनीति। ममता दीदी एक बात नहीं बोल तुष्टिकरण रहा का राजनीति, मुस्लिम वोट बैंक को ठीक रखने के लिए वो हिंदू जब अत्याचारित होता है, ये बात नहीं बोलता है। और जब गाजा में बोल पड़ता है, तब मिছিল करता है। दादा, कलकत्ता में पाकिस्तान में जब भारत ऑपरेशन करता है, युद्ध न शांति चाहिए बोलता है। और जब बांग्लादेश में हिंदू के ऊपर अत्याचार, हिंदू महिला के ऊपर बलात्कार होता है, तब कोई मिছিল है लोग का, टीएमसी का मिছিল, सीपीएम का मिছিল, कांग्रेस का मिছিল आपने नहीं दिखाई देगा। ये तुष्टिकरण का राजनीति। সুপ্রিম কোর্টে দাদা অনিকেত মাহাতোর থেকে রক্ষা কবচ পাওয়ার পরও তাকে একইভাবে নিয়োগ হওয়ার দিচ্ছে না, এবং সেক্ষেত্রে তারা এ সরকার কোর্টকেও মানে। এর আগে 25% ডিএ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটাও মানে। এই সরকার কিছুই মানে না। তাই এফেক্টেড লোকের কন্টেম্প্ট করা উচিত। আর সমাধান একটাই, সেটা নন্দীগ্রাম 21-এ করেছে। নন্দীগ্রাম অনেক আগে বুঝেছিল এই মহিলার হাতে এই রাজ্য গেলে সর্বনাশ হবে। এরা পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারে। পশ্চিমবঙ্গের লোক যদি বুঝতে পারে নন্দীগ্রামের লোকের দেখানো পথে, তাহলেই একমাত্র এর মুক্তি আসতে পারে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল গোটা পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। নন্দীগ্রাম এটা আগেই ভেবেছে। ওই জন্য একজন সামান্য নাগরিককে তারা জিতিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রীকে হারিয়ে। না, মহামতি গোখলে আগে বলতেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। সিআর দাসরা বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। একইভাবে আজকে প্রাসঙ্গিক, নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। নইলে বেকারের চাকরি হবে না, নারীর সুরক্ষা থাকবে না, টাকা ফিরবে না, কৃষক তার ফসলের দাম পাবে না। সর্বোপরি হিন্দুরা এই চূড়ান্ত দুরাবস্থার মধ্যে পড়বে না। একমাত্র সমাধান হচ্ছে একে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম একে কম্পার্টমেন্টাল করেছে, আর বাংলার জনগণ যদি চায় কম্পার্টমেন্টাল 4 মাসের মধ্যে করা যাবে। এটাই
একমাত্র সমাধানের রাস্তা। অসুখ তো বলছেন, ওষুধটাও তো বলতে হবে। ওষুধটা একটাই, নো ভোট টু মমতা। আপনারা সবাই জানেন যে অটল বিহারী বাজপেয়ীজি একজন আদর্শ রাষ্ট্রনেতা ছিলেন। তিনি রাজনীতির ঊর্ধ্বে ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনো লোকসভার বিরোধী দলনেতা হিসেবে, কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কাজ করেছেন। তার 1998 থেকে 2004 সময়কালে তিনি সর্বশিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সহ শতাধিক উন্নয়নমূলক কাজ তার সময়কালে তিনি শুরু করেছিলেন। ভারতবর্ষ সামরিক পরমাণু শক্তিতে শক্তি দেওয়ার হয়েছে মূলত অটল বিহারী বাজপেয়ীজির সময়। তিনি তার নেতৃত্বে এবং ভারতীয় সামরিক বিজ্ঞানীদের প্রচেষ্টায়, পরমাণু বিজ্ঞানীদের প্রচেষ্টা, পোখরান পরমাণু সফলতম বিস্ফোরণের মধ্য দিয়ে ভারত আজকে পরমাণু শক্তিশালী দেশে পরিচয় দিয়েছে। এর বাইরেও কয়েকদিন আগে অপারেশন সিঁদুর আপনারা দেখেছেন। তার আগেও কারগিলের যুদ্ধ আপনারা দেখেছেন, কিভাবে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে কত সৈনিক আমাদের শহীদ হয়েছিল, আত্মবলিদান করেছিল। কিন্তু পাকিস্তানকে ভেঙে মুচড়ে দুমড়ে কার্যত কারগিলে পরাস্ত করে, কারগিলের ওই পাহাড়ের উপরে, পর্বতের উপরে ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তোলার মধ্য দিয়ে কারগিল বিজয় দিবস তার প্রধানমন্ত্রীত্বের সময় হয়েছে। এমনকি অতীত ইতিহাস নতুন প্রজন্মের জানা উচিত। যখন জাতিসংঘে ভারতবর্ষের হয়ে কে নেতৃত্ব দেবেন, কে বিশ্ব শক্তির কাছে ভারতবর্ষের আত্মপরিচয়, গর্বের কথা তুলে ধরবেন, তখন তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন, আপনি যান জাতিসংঘে, আপনি নেতৃত্ব দিন। তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি শিখিয়েছিলেন দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, বহুত্ববাদ কাকে বলে। তাই আজকের দিনটি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গুড গভর্নেন্স ডে অর্থাৎ সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। আমরা নন্দীগ্রামের মাটিতে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা তাকে আজকে স্মরণ করছি, শ্রদ্ধা করছি। দ্বিতীয়ত, সেবা কর্ম এ এক চিরন্তন সত্য। স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, আমি পৃথিবীতে এসেছি মানুষের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে। তিনি বলতেন, মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে রয়েছে। যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানের জীব পূজা। দরিদ্র নারায়ণ সেবা করো, প্রান্তিক মানুষের পাশে পৌঁছাও, তাহলেই তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটতে পারে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায় বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই আজকে স্বামীজির ভাবনা, অটলজিকে স্মরণ, আর মোদীজি সবসময় শিখিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীকে সেবায় সংগঠন, সেবা কর্ম করো। শুধু নির্বাচনে ভোট চাই, ভোট দাও, এটা করলে হবে না। সেবা করতে হবে,
ভারতীয় জনতা পার্টি বছরে পক্ষকালব্যাপী দুবার সেবা কর্ম করে। একবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস থেকে তার জন্ম জয়ন্তী পর্যন্ত 15 দিন ব্যাপী, আরেকবার নরেন্দ্র মোদীজির জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত এই দুটো সময়কালে পক্ষকালব্যাপী সেবা কর্ম করে। এই সময়কালে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র বিতরণ, মায়ের নামে একটি বৃক্ষরোপণ সহ নানা ধরনের সেবা কর্ম আমরা এই সময় করে থাকি। আজকে নন্দীগ্রামের 286টি বুথে মোট 25,000 নাগরিককে এই শীতের সময় আমরা সেবাদানের মধ্য দিয়ে এক মহৎ কর্মসূচি নন্দীগ্রাম জুড়ে পালন করছি। স্বামীজির দেখানো পথে অটলজিকে স্মরণ করে এবং আমাদের নরেন্দ্র মোদীর আদর্শে আপনারা এটাকে উপহার হিসেবে গ্রহণ করে বাড়ি যাবেন। সকলকে আশীর্বাদ দিয়ে এই প্রার্থনা থাকবে। সাথে সাথে ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্তান। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ভারতীয় সংস্কৃতি রক্ষা করা, মেনে চলা, সেটা সকলের করণীয় কর্তব্য। ভারতকে আমরা 3 নামে ডাকি: ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান। আমাদের যে সনাতন সংস্কৃতি, হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি, আজকে সনাতন সংস্কৃতি আমরা নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে পারছি না। কেন অমাবস্যা পূর্ণিমা পালন করতে হয়? কেন একাদশী পালন করতে হয়? কেন গীতা পাঠের প্রয়োজন রয়েছে? কেন রামায়ণ মহাভারত পাঠ করতে হয়? কেন বাড়িতে শাঁখ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস, তুলসী চারাকে স্থাপন করে তুলসীকে আমরা রানী বলি, মহারানী বলি? কেন? কারণ আমরা যারা হিন্দু দেবদেবীতে বিশ্বাস করি, মূর্তি পূজায় বিশ্বাস করি, আমাদের কোনো ভগবান জল পর্যন্ত গ্রহণ করে না যদি আমরা তাতে তুলসী পত্র না দিই। তাই আজকে তুলসী পূজন দিবস। প্রত্যেক সনাতনীর উচিত বাড়িতে থাকা তুলসী মঞ্চকে পরিষ্কার করা, একটু সাজানো, জলদান করা, আরতি করা, ধূপ দেওয়া এবং শঙ্খবাদনের মধ্য দিয়ে তুলসী মাকে স্মরণ করা, তুলসী দেবীকে পূজা করা। এটা সব জায়গায় আছে। তুলসী পত্র ছাড়া হয় না। আমরা তুলসী মাকে 2 বার বছরে স্মরণ করি। চরম গ্রীষ্মের সময় 1 মাস ব্যাপী তুলসী গাছে জল দান করা হয়। আপনারা ভাঁড় লাগিয়ে রাখেন, দেখবেন উপর থেকে জল পড়ে। আর একবার হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস। দামোদর মাসে আমরা দীপদান করি। সেই দামোদর যে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দীপদান করা হয় মাতা তুলসীকে। তাই আজকে তুলসী পূজন দিবস সনাতন সংস্কৃতিকে যারা মানেন তাদেরকে করতে হবে। এগুলো হারিয়ে যাচ্ছে বলে আজকে দীপুচন্দ্র দাসের মতো ওপার বাংলার বাঙালি হিন্দু বা এপার বাংলার হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো তাদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে। তাই আমাদের নতুন প্রজন্মকে আধুনিক হতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আধুনিক পোশাক পরিচ্ছদ সবকিছু করুক তারা, কিন্তু আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি যেন হারিয়ে না যায়। মাথায় টিকা লাগানো বিশেষ বিশেষ দিনে, পুষ্পাঞ্জলিতে, আরতিতে ধুতি পরা, যারা বৈষ্ণব মতে চলেন বা যারা রাখতে চান এটা ঐচ্ছিক, শিখা রাখা, এই ধরনের অনেক
মহিলাদের ক্ষেত্রে শাঁখা পলা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সিঁদুর পরা, নানা ধরনের যে আমাদের রীতিনীতি রয়েছে, এই রীতিনীতিগুলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা মোবাইল ফোনেই হোক গীতা পড়ার অভ্যাস ফিরুক। মোবাইলে ইউটিউবে চলে যাবেন, গুগলে সার্চ করবেন, বাংলাতেই গীতা পেয়ে যাবেন। গীতা পড়ুন, ধর্ম সম্পর্কে নিজেরা সমৃদ্ধ হন এবং ধর্মকে রক্ষা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আপনাদের বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সবাই ভালো থাকবেন। আমাকে কলকাতা যেতে হবে ন্যাশনাল লাইব্রেরিতে একটি কর্মসূচিতে। কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভদ্রাসন, আমার মন্দির নন্দীগ্রামকে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।